আমি একা প্রেস ব্রিফ করব জাতীয় প্রেস ক্লাবে বসে। সেই দিন শেষ, যখন ষড়যন্ত্র চলবে, জেনারেলরা এই যে আদেশ শুনবে, সাবসার্বিয়ান হবে, সেই দিন শেষ। পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে এই লন্ডনে এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে দাওয়াত করা হয় প্রায় 20 জন অফিসারকে। সেই দাওয়াত করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফজলু। তদন্ত কমিশনের সাথে আমি 1.5 মাস আগে কথা বলি। জেনারেল এল এম ফজলুর রহমান এবং মেজর জেনারেল জাহাঙ্গীর এবং ব্রিগেডিয়ার জেনারেল সাইদ, ওনারা সবাই অবসরপ্রাপ্ত। আমি তাদের সাথে হাফ কথা বলি এবং এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিই। 28 তারিখে যখন জানাজা হয়, জানাজার দিনটা সম্ভবত 28 অথবা 29 তারিখে ছিল, 57 জন অফিসারের। আমি জানাজায় দাঁড়ানো আছি, আমার পাশে এসে একজন মেজর আমাকে বারবার আমাকে বলার চেষ্টা করেছে। আমি তাকিয়ে দেখি মেজর আসাদ 9 BML অন করছে। তিনি ছিলেন বাংলাদেশ রাইফেলসের RSU, রাইফেলস সিকিউরিটি ইউনিটের 3 জন অফিসার ছিল, কর্নেল এরশাদ, মেজর আসাদ এবং মেজর শাহনাজ। কর্নেল এরশাদকে হত্যা করা হয়েছে, মেজর শাহনাজকে হত্যা করা হয়েছে, মেজর আসাদ বেঁচে ছিল। ধারণা করা হয় এবং তিনি এটি বলেছেন যে তিনি একটি ডাস্টবিনে কিছু পাতার নিচে লুকিয়েছিলেন ঘন্টাখানিক, তারপর তিনি পালিয়ে বের হয়ে আসছেন। বের হয়ে এসে যে কলামটা এলিফ্যান্ট রোড পার হয়ে যখন বিডিআর এর পাশে চলে যায়, আর্মি অ্যাডভান্স করে যে কলামটা সামনে যায় 46 ব্রিগেড অথবা 1 ব্রিগেড, তাদের কাছে চলে যায় উনি সিভিল ড্রেস পরে। এবং যাওয়ার পরে তিনি বলেন যে আমি রাইফেল সিকিউরিটি ইউনিটের অফিসার, সেকেন্ড ইন কমান্ড ছিলাম, আমি কিছু তথ্য দিতে চাই এই বিষয়টা, পুরো বিষয়টা। 5 মিনিট পরে একজন অফিসার এসে তাকে বলল যে গেট লস, তুমি এখান থেকে চলে যাও। অর্থাৎ এটি একটি ইন্ডিকেশন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে এই মেজর আসাদ রাইফেল সিকিউরিটি ইউনিটের যিনি সার্ভাইভ করছেন, বেঁচে আছেন, তার কথাটা তারা শুনতে চায়নি। 2015-তে বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশিদের উপস্থিতিতে, প্রায় 1000 ব্রিটিশ বাংলাদেশিদের উপস্থিতিতে লন্ডনে একটি সেমিনার হয়। সেই সেমিনারে মেজর আশফাক, যিনি কমান্ডো ব্যাটালিয়নের অফিসার ছিলেন, যারা তৈরি ছিলেন ফ্লাই করে এসে ল্যান্ড করবে বিডিআরে অথবা ধানমন্ডি গ্রাউন্ডে এবং অপারেশন চালাবে, তাদের 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন চলে যায়, তারা কোনো আদেশ পায়নি। একইভাবে যারা কমান্ডো অফিসার ছিল, তাদের বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় লেখালেখিতে প্রমাণ আছে যে সেই বিডিআর হত্যাকাণ্ডকে, সেটি পরিকল্পিত, সেটি দেশি বিদেশি পরিকল্পনা ছিল। তার ইন্ডিকেশন ছিল প্রথমেই একটা মাইক ধরে দেওয়া মুন্নি শাহ যে সামনে যায়, তারপরে আপনার নানক, আজম, MP বেলাল, কর্নেল তাহেরের ভাই তাপস, শেখ সেলিম, তাদের যে তৎপরতা এটি মানুষ জানে। ব্রিগেডিয়ার হাকিম একটি ম্যাপ দেখাচ্ছিল নানক এবং আজমকে, এই ছবিটি এখন অনলাইনে ভাইরাল, লক্ষ কোটি মানুষ দেখতে পায়। এই ম্যাপের কি ভাষা বোঝে ওই নানক, আজম? এই ম্যাপের ভাষা না বুঝে ব্রিগেডিয়ার হাকিম যদি সেদিন মেজর জিয়াউর রহমানের মতো গর্জে উঠে সেই ওয়ালটা টপকাতো, তাহলে সেদিন হয়তো সেই 57 জন অফিসার মারা যায়নি। মৃত্যু শুরু হয়, অর্থাৎ 11টারও পরে হত্যা শুরু হয়। 12টার সময় সার্ভাইভ করছিল আমার ব্যাচমেট, আমার কোর্সমেট কর্নেল আফতাব, তখনও সে বেঁচে ছিল, কিন্তু কেউ সামনে এগিয়ে যায় নাই। আমি মুক্তিযুদ্ধের উপরে গত 15 বছরে প্রায় 15টি পডকাস্ট তৈরি করেছি, যেখানে প্রায় সব ফাইটার যারা জেনারেল, ব্রিগেডিয়ার, এখন রিটায়ার্ড, তারা কথা বলেছেন। মেজর হাফিজ 3বার কথা বলেছেন, বিশেষ করে জেড ফোর্সের লং মার্চ নিয়ে কথা বলেছেন। আমার ব্যক্তিগতভাবে আমার দুঃখ লাগে এটি বললে যে মুক্তিযুদ্ধে কোনো জেনারেল ছিল না, ব্রিগেডিয়ার ছিল না, কর্নেল ছিল না, লেফটেন্যান্ট কর্নেল ছিল না, ছিল ফাইটার হিসেবে মেজর এবং ক্যাপ্টেন অ্যান্ড লেফটেন্যান্ট। আর এবারের যুদ্ধে এটি তো যুদ্ধ ছিল না, শান্তিকালীন সময়ে পিলখানাতে আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। যে 57 জন অফিসার প্রথম মহাযুদ্ধ কিংবা দ্বিতীয় মহাযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধে এত অল্প সময়ে হত্যা করা হয়নি। সুতরাং এমন একটি যুদ্ধে, এটিকে আমি বলবো যুদ্ধ, এই যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার যাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল, 1 ব্রিগেড বা 46 ব্রিগেড কিংবা যারাই ছিল এখানে অপারেশনে, এখানে হেডকোয়ার্টারে যারা ছিল, এই ডাইরেক্টর অপারেশন কিংবা CGS কিংবা সেনাপ্রধান, প্রত্যেকে ফেল করেছে। আমার কাছে এখন এটি বলতে দ্বিধা নেই যে এই সেরিমোনিয়াল আর্মিটি,
সিরিমোনিয়াল আর্মিটি যত ড্যামেজ করেছে 15 বছরে, এটি 5ই জুলাইতে, অর্থাৎ 5ই অগাস্টে, 36 জুলাইতে তারা ঘুরে দাঁড়িয়েছে জাতির পক্ষে, এই জাতিকে নতুন স্বাধীনতা দিয়েছে। কিন্তু পিলখানায় পিলখানায় যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মাঝে আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় 5টি ব্যাটালিয়ন 5টি জায়গায় বিদ্রোহ করেছিল মেজর্স, ক্যাপ্টেন্স এন্ড লেফটেন্যান্টের নেতৃত্বে। এই যুদ্ধে এই যুদ্ধে এখানে ডজনস কানেক ব্রিগেডিয়ার, মোর দেন ডজন জেনারেলস, কিংবা যারা ইনভলভ, নাম্বার অফ জেনারেলস, নাম্বার অফ ব্রিগেডিয়ার, নাম্বার অফ কর্নেল, এভরিবডি ফেল। ইভেন একটা মেজর, একটা ক্যাপ্টেন কিংবা কয়েকটা সার্জেন্ট মিলেও এই ওয়ার্ল্ডটা টপকায়নি, কিন্তু প্রত্যেকেই কমান্ডো। এখানে এখানে বাই দ্যাট টাইম বাংলাদেশ আর্মির অল মেজর্স, অল ক্যাপ্টেন্স কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। এরা সবাই ক্ষমতা রাখে এরকম একটা ওয়ার্ল্ড টপ গিয়ে যাওয়ার যে কোনো মুহূর্তে। কিন্তু আমার কাছে অবাক লাগে এই যে না যাওয়া, এর পিছনে জেনারেল মইনু আহমেদ যখন দাঁড়িয়ে এসে বলল 2 ঘন্টা বা 3 ঘন্টা শেখ হাসিনার কাছে আটকা ছিল তারা 3 বাহিনী প্রধান, সেখান থেকে এসে সে সাফাইটে যেটা গাইলো যে আমরা উই আর দি সাবসার্ভিয়ান অফ দি গভর্নমেন্ট। আমার প্রশ্ন আজকে, আমার প্রশ্ন এই জাতির কাছে, এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এই জন্য সেনা গবেষক হওয়ার দরকার নাই, এর জন্য নিরাপত্তা বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই। যদি প্রধানমন্ত্রীর বাসায় এই মুহূর্তে, যদি প্রধান উপদেষ্টার বাসায় আক্রমণ হয়, তাহলে সেনাবাহিনী কার আদেশ নিবে, কার কাছে যেয়ে বসে থাকবে? সুতরাং মইনু আহমেদ এইখানে এখানে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি তার তার তাকে সেই দায় দায়িত্ব নিতেই হবে। সুতরাং এই মুহূর্তে মইনু আহমেদ কিংবা ব্রিগেডিয়ার হাকিম কিংবা লেফটেন্যান্ট কর্নেল যারা দায়িত্বে ছিল, কিংবা যে মেজর্স যারা ছিল, ক্যাপ্টেন যারা ছিল, তাদের প্রত্যেককে প্রশ্ন করা উচিত। আর এই কমিশনকে আমি 1.5 মাস আগে বলেছিলাম যে আমি এই জানাজার অবস্থানে থেকে দেশে বিভিন্ন ইন্ডিকেশনে এবং বিদেশে যখন 2010-এ যখন আমি একটি সেমিনার করি এই বিডিআর কার্নেজের উপরে, তখন এই পিলখানাতে যে পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে এই লন্ডনে এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে দাওয়াত করা হয় প্রায় 20 জন অফিসারকে। সেই দাওয়াত করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফজলু। তাকে আমি আজ পর্যন্ত কোথাও কোনো কথা বলতে দেখি নাই। আমার রিকোয়েস্ট এই কমিশনকে, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুকে এই কমিশনের সামনে হাজির করা হোক। তিনি ফার্স্ট বিএমএ লং কোর্সের অফিসার, তিনি একজন ক্যারিয়ার অফিসার, একজন ভালো অফিসার, সৎ অফিসার। কিন্তু 57 জন অফিসারকে হারিয়ে আমরা দেশে বিদেশে সব নীরবতা পালন করছি, সব সুন্দর মজার মজার আমাদের বাড়ি গাড়ি সব ইউজ করছি, আমাদের র্যাঙ্কের কালারফুল র্যাঙ্ক ইউজ করছি, আর আমরা বলছি আমরা প্রফেশনাল। ব্রিগেডিয়ার জেনারেল ফজলু এসে যে তথ্যটি দিবে সেটি হলো যে তাকে তিনি মিলাদ করার পরে আমরা যখন গেলাম সেখানে, এইখানে আমি বক্তব্য রেখেছিলাম 2 মিনিট এবং আমার বক্তব্যে ছিল দোয়া চাওয়া। এর এর চেয়ে বাইরে আমি কোনো কথা বলিনি, কোনো পলিটিক্যাল বক্তব্য হয়নি। কেন অফিসারদেরকে বিডিআর কে স্মরণ করিয়ে, এই হত্যাকাণ্ড স্মরণ করিয়ে ডাকা হলো? এই জন্য তাকে এক্সপ্লেনেশন কল করা হয়েছিল। তার প্রতি আদেশ দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে কোনো এমবেসিতে, পৃথিবীর কোনো এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের দোয়া মাহফিল স্মরণ সভা করা হবে না। সুতরাং এই সবগুলো ইন্ডিকেশন দেয়, এই সব কিছু ইন্ডিকেশন দেয় এনডিটিভি কিংবা যে ইন্ডিয়ান মিডিয়াতে যে 12:30টায় বলা হয়েছিল, এটা ইন্ডিকেশন দেয় যে ভারত এখানে সম্পৃক্ত। এখানে ইন্ডিকেশন দেয় যে সীমান্তে মিষ্টি নিয়ে 10,000 মিষ্টি নিয়ে প্রবেশ করেছিল, সেখানে কমান্ডো প্লাটুন ঢুকেছিল। এখানে এখানে ইন্ডিকেশন দেয় যে চারটা গাড়ি দ্রুত বেগে এরকম একটি ক্রাইসিস স্পটে কখনোই ইন এবং এক্সিট করতে পারে না চেক ছাড়া। কোনো চেক ছাড়া এই যে ইন করেছিল, সেটি প্রমাণ করে সেটি ছিল ষড়যন্ত্রের একটি অংশ। এখানে প্রমাণ করে নানক, আজম কিংবা যে বেলাল, তাপস, শেখ সেলিম, তাদের ইনভলভমেন্ট, তারা কি করে এখানে ভিতরে যায়। এই চুমকি নামের মহিলা কিভাবে ব্রিগেডিয়ার হাকিমের এই যে সাদা রুমাল নিয়ে আমের ডালে বেঁধে এরা ঢুকে যায়, এদের সাহস থেকে আসে। এটি প্রমাণ করে যে এই 3 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া, যখন সেনাবাহিনীর কর্ডনকে 3 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হলো, এটি প্রমাণ করে তারা চেয়েছিল 12-13 হাজার সেনা বিডিআর শুড এক্সিট সেফলি। তারা চেয়েছিল যে তারা চলে যাক। প্রমাণ করে যে আজিজুল কাহারের মতো ব্যক্তিকে, যে একজন পলিটিসাইজ, আওয়ামী লীগের যে নমিনেশন ছিল তার আগে এই নমিনেশন যে চেয়েছিল 2008-এ কিশোরগঞ্জ থেকে, তাকে নিয়ে যেখানে শত শত এসপি, ডিআইজি, আইজি আছে, সেই আইজি ডিআইজি সার্ভিং রেখে কিংবা এসপিদেরকে রেখে তাকে এই তদন্তের দায় দায়িত্ব দেওয়া হয় রিটায়ারমেন্ট থেকে নিয়ে। এই কাহার ইন দি প্রসেস অফ
তদন্ত প্রসেসে অনেক সৈনিককে হত্যা করেছে। ইন দি নেম অফ হার্ট অ্যাটাক তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই কমিশনের এখন অনেক বেশি দায়িত্ব। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার যে বক্তব্য রেখেছে তার সাথে আমি একমত, তবে একটি বিষয়ে আমি দ্বিমত, সেটি হলো আমাদের নিরাশ হওয়া যাবে না। আমি আর সন্দেহ করতে চাই না, কারণ এই জাতি সন্দেহের ঊর্ধ্বে চলে গেছে। এই মুহূর্তে এই জাতি এই ৩৬ জুলাইতে দেখিয়েছে যে এই জাতি পারে, এবং দেখিয়েছে ৬ মাসের মাথায় শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়ে যে ওরা ইউনাইটেড হতে পারে। আমার বিশ্বাস যে এই জাতি ইউনাইটেড হওয়ার জন্য একটি হুইসেল প্রয়োজন। সেই হুইসেলটা হলো অনেস্টলি আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে ৩ তারিখে, ৪ তারিখে, ৫ তারিখে। সুতরাং বিডিআর বিদ্রোহে যদি এই কমিশন, আমাকে ১.৫ মাস হয়ে গেছে, গতকালকে জেনারেল জাহাঙ্গীর বলেছিল যে আমি তোমাকে জানাবো। জেনারেল জাহাঙ্গীর রিটায়ার 11 BML করছে, আমার ৬ মাসের সিনিয়র। উনি বলেছে সিদ্দিক আমি তোমাকে জানাবো, ডাকবো, তোমাকে সময় দিব। এখন পর্যন্ত ১.৫ মাসের সময় দেয়নি যে আমি যে বিষয়গুলো জানি সেটি তাদেরকে আমি সেই ইনফরমেশনগুলো দিব। কমিশনের সামনে এখনো ডাকে নাই। আমি আশা করি তারা আমাকে ডাকবে। যদি না ডাকে তাহলে আমি একা প্রেস ব্রিফ করব জাতীয় প্রেস ক্লাবে বসে। সুতরাং সেই দিন শেষ, যখন ষড়যন্ত্র চলবে, জেনারেলরা এই যে আদেশ শুনবে, সাবসার্বিয়ান হবে, সেই দিন শেষ। এখন জেনারেলদেরকে আরো বেশি প্রো বাংলাদেশি হতে হবে, প্রো পিপুল হতে হবে, নট কারো সাবসার্বিয়ান্ট হলে চলবে না। সুতরাং আমার বিশ্বাস যে এই সেনাবাহিনী, এই বাংলাদেশ, এই ছাত্র জনতা সেনাবাহিনী এক হয়েছিল বলে আজকে আমরা নতুন করে স্বাধীন হয়েছে। আজকে আমি বাংলাদেশের মাটিতে বসে কথা বলছি, আজকে আপনি কথা বলছেন, আজকে ব্রিগেডিয়ার হাসান নাসির কথা বলছে। সুতরাং আমার বিশ্বাস এই কমিশন, LM ফজলুর রহমান সম্বন্ধে আমার একটি সত্য ভাষণ আজকে রাখতে হবে। সেদিন বলেছিলেন, উনি বিডিআর এর ডিজি, এক্স ডিজি হিসেবে এই ঘটনার সাথে সাথে তিনি বলেছিলেন, মিডিয়াতে এসে বলেছিলেন এটি কমন ফেলিওর। তার এই যে স্পেকুলেটিভ বক্তব্য, দায়িত্বশীল স্থানে বসে একটি দায়িত্বহীন বক্তব্য সেদিন সারা জাতিকে বিভ্রান্ত করেছিল। আমি বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে সবাইকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কোন ধরনের বক্তব্য যেখানে লিগ্যাল ফ্রন্টে, যেখানে একটা কমিশন কাজ করছে, এইখানে বলা মিনস ইট ইজ কন্টেম্পট টু কোর্ট। আমি আইনের ছাত্র, আমি বলছি, আই রিপিট, কন্টেম্পট টু কোর্ট। ডোন্ট ট্রাই টু মেক কন্টেম্পট টু কোর্ট। সো প্লিজ, আপনারা আপনাদের দায়িত্বশীল স্থান থেকে, আপনি আর্মি, নেভি, এয়ারফোর্স, কিংবা আপনি যে এই যে তদন্তের কমিশনেই থাকেন না কেন, আপনাকে দায়িত্বশীল স্থানে থেকে দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। আপনি যে ছবি তুলবেন, ছেলেরা এখানে পার্টি করছে, হ্যাঁ, মেয়েরা মিছিল করছে, আপনি ছবি তুলে ছেড়ে দিবেন, তো আপনি ব্রিগেডিয়ার জেনারেল কিংবা আপনি জেনারেল, আপনি একজন রিটায়ার্ড জেনারেল, আপনার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এখন জাজ, আপনি জাজের মতো কথা বলতে হবে। সুতরাং আপনি জাজের দায়িত্ব পালন করতে হবে। এই ৫৭ জন পরিবারের সাথে আরো শত শত ৫,০০০ রিটায়ার্ড অফিসারের পরিবারের একাত্মতা আছে, আরো ৬,০০০ সার্ভিং অফিসার বা ১০,০০০ সার্ভিং অফিসারের পরিবারের একাত্মতা আছে, ১৮ কোটি মানুষের পরিবারের একাত্মতা আছে। এটি আমাদের জাতীয় জীবনে এই ১০০০ বছরে সবচেয়ে বড় কলঙ্ক, সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায়ভার এড়ানো যাবে না। এইখানে মইনু আহমেদকে টেনে আনতে হবে, এখানে আনতে হবে ব্রিগেডিয়ার হাকিম সহ যত অফিসার এখানে দায়িত্বপূর্ণ ছিল, তারা কেন প্রবেশ করে নাই, কেন তাদেরকে রক্ষা করার জন্য একটা স্টেপ নেয় নাই। আর যে আর্মি অ্যাক্ট 31 অনুযায়ী, ৩১ অনুযায়ী মিউটিনি যে করে আর মিউটিনি যে বন্ধ করে না, প্রতিরোধ করে না, প্রতিবাদ করে না, দুজনই সমান দায়ী। সুতরাং এদের সবাইকে প্রশ্ন করতে হবে, তারা প্রমাণ করতে হবে যে কেন তারা সেদিন তাদেরকে রক্ষা করে নাই, জেনে শুনে যে হত্যাযজ্ঞ চলছে ভিতরে। তারপরে সবচেয়ে জঘন্যতম হলো, আমি যখন ১৯-এ জেলে যাই, আমাকে যখন গুম করে, আমাকে যখন আয়না করে নেওয়া হয়, আমি যখন জেলে যাই, জেলে যে আমি একটি আশ্চর্যজনক বিষয় দেখি, প্রায় ৫০ জন বিডিআর এর সৈনিক এসে কান্নাকাটি করতো সবসময় যে আমার ৭ বছরের জেল আমার এখন হয়ে গেছে ৮ বছর, আমার হয়ে গেছে ৯ বছর, আমার হয়ে গেছে ১০ বছর। সেনা প্রধানের আদেশে আমাকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে যাতে ছাড়ানো হয় সেই জন্য চিরকুট পাঠিয়েছে কে? জেনারেল আজিজ, মাফিয়া জেনারেল আজিজ চিরকুট পাঠিয়েছিল কোথায়? জেলারের কাছে। জেলারের কাছে চিরকুট পাঠিয়েছে আইনকে, সে আইনের বরখেলাপ করেছে। এইখানে জেনারেল আজিজ মাফিয়া জেনারেল হিসেবে যেমন দিনের ভোট রাতে করিয়েছে, সেখানে এই বিডিআর যাদের উপর বিচার করা হয়েছে আইনিভাবে তার ৭ বছর জেল, তাকে ৯ বছর রাখা হয়েছে জেনারেল আজিজের আদেশে। এটিও খুঁজে বের করা উচিত। এটিও আমি আহ্বান জানাচ্ছি জেনারেল LM ফজলুল, জেনারেল জাহাঙ্গীর, প্লিজ ফাইন্ড আউট দ্যাট ইনসিডেন্ট। প্রত্যেকটা বিডিআর এর সৈনিক ডাবল
তারা জেল খেটেছে, কেন তারা ডাবল জেল খাটবে? আমার বক্তব্য হলো যে বিচারের মতোই চলতে হবে। এই বিচারকে যখন ইনফ্লুয়েন্স করা হয়, বিচারকে যখন নিজের পেটিকোট বানানো হয়, যেটা শেখ হাসিনা পেটিকোট বানিয়েছিল, সুতরাং এই পেটিকোট বানানো যাতে না হয় ভবিষ্যতে, তা থেকে রোধ করার জন্য এই কমিশনকে এইখানে এই সত্যটুকু বের করতে হবে। কিন্তু এই আরো বেশি সত্যটা কষ্ট বের হতে পেয়েছি গিয়ে আমি। আপনাদের এই আশঙ্কাগুলি কেন আসছে? এখানে ফ্যাক্টরটা কোথায়? এখানে কেন এটাকে ষড়যন্ত্র বলছেন? কিসের কারণে? অন্য কোনো শক্তি এখানে কাজ করছে কিনা? আর সেনা প্রধানের সম্পৃক্ততাটা কিভাবে আপনারা এখানে দেখতে চাচ্ছেন? সেনা প্রধানের কোনোভাবে সম্পৃক্ত মানে উনি কি ওখানে এমন কোন অপরাধ সংগঠিত করেছে? কারণ তারা তো ঢুকতেই পারেনি। আর তখন তো তিনি সেনা প্রধান ছিলেন না, তখন তো তিনি আরো নিম্ন পর্যায়ের একজন অফিসার ছিলেন, মানে সেনা প্রধান থেকে তুলনামূলকভাবে নিচে ছিলেন। তখন তো তিনি সিদ্ধান্ত মেকারও ছিলেন না। সুতরাং তাকে আমি ঘিরে আমি আশঙ্কাটা কেন? আমি জেনারেল আজিজের সম্পৃক্ততা বলছি 19-এ, 2019-এ যখন আমাকে জেলে নেওয়া হয়, আমি সেন্ট্রাল জেলে যখন সৈনিকরা আমার সাথে কথা বলে, ওরা আমার সাথে কথা বলতে চেষ্টা করতো, না, আমাকে আমি সেটা বলতো যে বুঝতে পেরেছি, স্যার, আমি বর্তমানের হ্যাঁ, কথা বলছি। বর্তমানে কেন না, এটা নিয়ে এই বর্তমান সেনা প্রধানের তখন তিনি 46 ব্রিগেডে চাকুরিরত ছিলেন, একজন মেজর ছিলেন। সেই অবস্থায় তিনি এই অপারেশনে সম্পৃক্ত ছিলেন, এই অপারেশনে গিয়েছেন সিও ছিল, তিনি। 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও। হ্যাঁ, 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও, বাট হি হ্যাঁ, ওয়াজ এ কিন্তু ওখানে মিলিটারি। ওখানে দায়িত্ব পালন করেছেন বলতে কি ওনারা তো ওখানে যেতেই পারেন? আমি সেটাই না, বলছি। ওনারা ওনারা ওই পেরিফেরিতে ডেপ্লয়েড ছিল, যেতে পারেন নাই মানে কি, তারা ডেপ্লয়েড ডেপ্লয়েড ছিল, ছিল। সেটাই বলছি, তারা তারা তো কোনো ভূমিকা রাখতে পারেনি, তারা তারা না, তো একটা রিজিড রণর সাজে, অবস্থায় ছিল। না, রণর সাজে আপনি একটা মনে করুন, আপনার এই টেলিভিশন ভবনকে আপনি পাহারা দিচ্ছেন, হ্যাঁ, 10 জন সেনা অফিসার এখানে তার মানে পাহারা তিনি দিচ্ছে। ওখানে রণসাজে গিয়েছিলেন ওটা প্রতিবাদ করবার জন্য বা প্রতিরোধ করবার জন্য যুদ্ধটাকে। ওইটা এই পুরো পুরো ভিতরে ঢুকে অপারেশন কমপ্লিট করে ওদেরকে রক্ষা করার জন্য তাদের মিশনটাই ছিল এই মিউটিনিকে, মিউটিনি যে করে, হুম। মিউটিনি থামানো হলো আরেকটা গ্রুপের রাইট। দায়িত্ব। এই হুম। মিউটিনি থামানোর কিন্তু জন্যই তারা কমান্ডিং গিয়েছিল। পাওয়ার কি তার ছিল কিনা আমি সেটাই জানতে চাচ্ছি। উনি 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 তখন অ্যাক্টিং সিও, তার উপরে ব্রিগেড কমান্ডার ছিলেন। হুম, ওনার, সেটাই উনি বলছি। যেমন একটা ব্যাটালিয়নের অ্যাক্টিং সিও ছিল, তার উপরে ব্রিগেডিয়ার হাকিম ছিলেন, ব্রিগেড হুম। কমান্ডার নিজে নিজে রণ ড্রেসে ছিলেন সেখানে, মানে রণ সাজে তারা সবাই সেখানে ছিলেন, তারা তারা পুরোপুরি প্রবেশ প্রস্তুত করে। ছিল টু ইনভেড। হুম। হ্যাঁ, সো হি ওয়াজ পার্ট অফ দি অপারেশন। হুম। এই অপারেশনে উনি একজন যোদ্ধা ছিলেন। তিনি যদি, হুম। তারা যদি ঢুকে যেতেন, ব্রিগেডিয়ার হাকিম সহ বা উনি নিজেও যদি ঢুকে যেতেন, তাহলে হয়তো হুম। বা চিত্রটা ভিন্ন রকম হতো। যেখানে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ থেকে, যে এখানে যদি ঢুকে যেত বিডিআর হুম। এতে, তাহলে একটা যুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, সেটি ছিল হুম। তাদের ন্যারেটিভ। তারা এটা প্রস্তুত করেছিল জাতিকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু জাতি বিভ্রান্ত হয় না, এর উদাহরণ বাংলাদেশে আছে। 96-এ আপনার হুম। এই ঢাকাতেই আনসারের বিদ্রোহ হয়েছিল, সেটি হাফ এন আওয়ার লেগেছিল এটাকে দমন করার জন্য। আমাদের বিডিআর এর পক্ষ থেকেই, বিডিআর যে আনসারের বিদ্রোহ দমন করেছিল, হাফ এন আওয়ারে একটা ব্লান্ডিসাইড ফায়ার করেছিল হেডকোয়ার্টারে, এবং যখন গেটটা ব্লাস্ট হলো, তখন বাকিরা সব হাত উপরে উঠিয়ে অস্ত্র নিচে রেখে তারা সারেন্ডার করলো। এই দেশে অনেক কিছুরই উদাহরণ আছে। আপনার 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন বিদ্রোহ ঘোষণা করলো, তখন কিন্তু এই 5টা ইস্ট বেঙ্গলের 19,000 সৈনিকের সাথে আরো 1,27,000 পাবলিক যে যুদ্ধে নেমেছিল। সুতরাং বিদ্রোহ কখনো কখনো প্রয়োজন। এইখানে বিদ্রোহ প্রয়োজন ছিল, এখানে একজন মেজর জিয়ার প্রয়োজন ছিল, সেটি আমরা অভাব বোধ করছি। আজকেও আমি দেখছিলাম অনলাইনে একজন নেটিজেন বলছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের সময় এই যত ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর, এখানে একজন মেজর জিয়ার প্রয়োজন ছিল। যদি সে করতো, তাহলে আজকে জাতির জন্য হিরো থাকতো। এই, এটা যেই থাকুক না কেন, এটা জেনারেল ওয়াকার মেজর হিসাবে ছিল, কিংবা একজন ক্যাপ্টেন বা 4জন ক্যাপ্টেন, আমি হুম। বিশ্বাস করি প্রত্যেকটা ক্যাপ্টেন কমান্ডো, 3টা ক্যাপ্টেন ঢুকলে ওদেরকে বিড়ালের মতো শুট করে মারতে পারতো। 3টা হুম। ক্যাপ্টেন, অনলি 3 ক্যাপ্টেন, আর দরকার নেই। সুতরাং এত ইফিসিয়েন্সি নিয়ে এত বড় ব্যর্থতা, এটাকে এমনি ভাবে ছেড়ে দেওয়া যায় না। এই কমিশনের অনেক বেশি দায়িত্ব। এই কমিশন যদি ফেল করে, ব্রিগেডিয়ার হাসান নাসির সঠিক বলেছে, তাহলে জাতি একটা বিশাল কলঙ্ক বুকে নিয়ে আর একটা বড় ব্যর্থতা আসতে পারে। আজকে 57 জন গেছে, কালকে যদি 157 জন যায়, আমি আশ্চর্য হব না। আমি আমি আশ্চর্য হব না। সুতরাং এই সেনাবাহিনীকে, হুম। এই সশস্ত্র বাহিনীকে